রাজধানীর পরিবাগ, সেই পরিবাগে রাস্তার এপার থেকে ওপারে মূলত ফার্মগেট শাহবাগের যে মূল রাস্তা, সেই রাস্তার এপার থেকে ওপারে যাওয়ার জন্য একটা মানে ফুটওভার ব্রিজ রয়েছে। সেই ব্রিজটা রাতের বেলায় খুব একটা নিরাপদ নয়। চোর, ছিনতাইকারী, নেশাখোর এদের আড্ডা যেমন বসে, তেমনি আমরা বহুদিন থেকেই লক্ষ্য করছি যে সেখানে তৃতীয় লিঙ্গের সদস্যরা, তাদের একটা আধিপত্য রয়েছে। তারা তাদের কাজকর্ম করেন, কি করেন আমরা সেটা নিয়ে কথা বলতে চাই না, কারণ এটা খুবই সেন্সিটিভ একটা ব্যাপার। এবং মানে সারা পৃথিবীতে তৃতীয় লিঙ্গের বাসিন্দাদের অধিকারের ব্যাপারটা আমাদের মানবিকভাবেই দেখা উচিত। আমরা হয়তো আমাদের সমাজে তাদের জন্য সঠিক কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারিনি, তাদের অধিকারটা বাস্তবায়ন করতে পারিনি, সেই কারণেই তারা হয়তো রুচিহীন কিংবা অসামাজিক কর্মকাণ্ড করে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করার চেষ্টা করে। সেই জায়গায় পরিবাগের ফুটওভার ব্রিজে কি করছিলেন ডাকসু নেতা? ডাকসু নেতা মানে ডাকসুর সবাই তো সবাই মানে শিবিরের সমর্থিত কিংবা শিবিরের কর্মী যারা নেতা হয়েছেন তারাই, যদিও এবি জুবায়ের দাবি করতেই পারেন যে তিনি মানে শিবির নেতা না, সেটা ভিন্ন কথা। কিন্তু এই এবি জুবায়ের তিনি ওখানে কি করছিলেন, তাকে নিয়ে এই স্ক্যান্ডাল তৈরি হলো কেন, ব্যাখ্যায় তিনি কি বলছেন, সেই প্রশ্নগুলো সামনে যখন এসেছে তখন আমরা সেটা একটু বিশ্লেষণ করে দেখার চেষ্টা করব। এবি জুবায়ের সম্পর্কে একটা কথা বলা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নেতাদের মাঝে যে দুইজন কিংবা তিনজন সব থেকে বেশি বিতর্কের জন্ম দিয়েছেন, তার একজন এবি জুবায়ের, অন্যজন সর্বমিত্র চাকমা এবং মোসাদ্দেক, ইউরেনিয়াম মোসাদ্দেক বললেই ভালো হয়, যিনি ইউরেনিয়াম নিয়ে কথা বলে প্রচণ্ড ট্রলের শিকার হয়েছিলেন এবং ভারতীয় দূতাবাসের ইট খসিয়ে নিতে গিয়েছিলেন তিনি। এবি জুবায়ের সেই ব্যক্তি যাকে আমরা দেখেছি প্রকাশ্যে রাস্তায় শিক্ষককে দৌড়ানি দিচ্ছেন, শিক্ষককে লাঞ্ছিত করছেন, শারীরিকভাবে লাঞ্ছিত করছেন, তাকে পাঁজা কোলা করে ধরে নিয়ে উঁচু করে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছেন, এক ধরনের মানে কি বলবো সিনেমাটিক মানে হাইজ্যাকের মতো অবস্থা। এবং এই এবি জুবায়ের তিনি, যিনি সংবাদ সম্মেলনের প্রকাশ্যে বলেছিলেন যেখানে ছাত্রলীগ দেখব সেখানেই পেটাবো, বিসমিল্লাহ বলে শুরু করব, সদাকাল্লাহিল আজিম বলে শেষ করব, অর্থাৎ ওপেন তিনি বলছেন ছাত্রলীগ দেখা মাত্রই পেটাবেন তিনি হঠাৎ করে এই বিতর্কের মধ্যে পড়লেন কেন? তিনি কি সত্যিই নৈতিক স্খলনের শিকার হয়েছেন, নাকি তার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে? সেই প্রশ্নগুলো আসছে। আবার অনেকে এই দুটোর ফাঁকগুলি আর একটা প্রসঙ্গও সামনে আনার চেষ্টা করছেন যে সেখানে চাঁদাবাজির কোনো ঘটনা ছিল কি না। চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি। যতটুকু অভিযোগ এসেছে সেই অভিযোগ নিয়ে আলোচনার চাইতে এবি জুবায়ের এটার কি ব্যাখ্যা দিচ্ছেন সেটা নিয়ে একটু বেশি আলোচনা করি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ডাকসু নেতা বিতর্কিত এবি জুবায়ের নানা কাণ্ড করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রচণ্ড বিতর্কের জন্ম দিয়েছেন। এবার যে বিতর্কটা সামনে এসেছে সেটা তার জীবনের জন্য একটা বড় ধাক্কাই মনে হয়েছে। কিন্তু আমার কাছে এই ভিডিওটা দেখে একেবারে অনেস্টলি যদি বলি, এবি জুবায়েরের অনেক কর্মকাণ্ডই আমার কাছে ভালো লাগে না, পছন্দ হয় না। সেই কর্মকাণ্ডগুলো না করলেই বরং একজন ডাকসু নেতা হিসেবে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে তার উপরে সম্মানটা রাখা যেত। কিন্তু সেটা ভিন্ন বিষয়। মানে যদি একেবারেই নিরপেক্ষ অবস্থান থেকে বলা যায় তাহলে এবি জুবায়ের ব্যাখ্যায় যে কথাটা বলেছেন সেই কথাটার অনেক মানে যুক্তি, কিছু অযৌক্তিক ব্যাপার রয়েছে। কিন্তু তৃতীয় লিঙ্গের সদস্যরা যখন খেপে যায় তখন কিন্তু তারা মান সম্মানের কোনো ভয় করে না, কারণ এই সমাজে তারা এতটাই অবহেলিত যে তারা যে কোনো ভাষায় কথা বলে, যে কোনো অ্যাপ্রোচ করে, এই ব্যাপারটা তারা ইউজ টু হয়ে গেছে। সেরকম কিছুই কি হলো, নাকি সত্যিই যে অভিযোগটা মানে সামনে আসছে
মানে অনেকে তো ট্রল করে এরকম লেখা লিখছেন যে ধনেপাতার সমস্যা, ধনেপাতাযুক্ত ব্যাপার স্যাপার এরকমভাবে ট্রল করে ইনডাইরেক্টলি লেখার চেষ্টা করছেন। যতই ইনডাইরেক্টলি লেখার চেষ্টা করেন, যে ভিডিও প্রকাশিত হয়েছে সেই ভিডিওতে তো আর তৃতীয় লিঙ্গের সদস্যরা ইনডাইরেক্টলি বলেননি, সরাসরি বলেছেন। অর্থাৎ অনৈতিক কর্মকাণ্ড করে তাদেরকে টাকা না দিয়ে চলে আসার অভিযোগ। আমরা তার যে কৈফিয়ত, এবি জুবায়ের কৈফিয়ত, সেই কৈফিয়ত নিয়ে কথা বলবো। তার ফেসবুক পোস্টটা দেখে নিন। পোস্টে তিনি দাবি করছেন যে যেটা দাবি করছেন সেই দাবি নিয়ে আবার গণমাধ্যম খবরও করেছে, কালবেলার এই শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে তারা বলছে পরিবাগে তৃতীয় লিঙ্গের মানুষের সঙ্গে বাগবিতণ্ডার ব্যাখ্যা দিলেন জুবায়ের। খুবই ভালো ব্যাখ্যা তিনি যেটা দিয়েছেন সেটা নিয়েই খবর হয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে কিছু গণমাধ্যম আবার খুবই নগ্নভাবে মানে একটা সাপোর্টিং ক্যারেক্টার হিসেবে নিউজ মানে প্রকাশ করছেন। যেমন যুগান্তরের এই শিরোনামটা দেখে নিতে পারেন, দেখলেই বুঝতে পারবেন যে গণমাধ্যমের ভাষা কখনো কখনো প্রচণ্ড পক্ষপাতিত্ব সম্বলিত হয়, এটা আমরা দেখি। এখানে বলা হচ্ছে ঢাবি শিক্ষার্থীকে উদ্ধারে গিয়ে তৃতীয় লিঙ্গদের হেনস্থার শিকার এবি জুবায়ের। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিনি উদ্ধার করতে গিয়েছিলেন, উদ্ধার করতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন। কিন্তু এবি জুবায়েরের যে কৈফিয়ত, সেই কৈফিয়তে কিন্তু এই প্রসঙ্গ নেই। তিনি কি বলছেন তার স্ক্রিনশটটা আরেকবার আপনারা দেখে নিতে পারেন। তিনি বলছেন যে আমার বন্ধু সাংবাদিক সিফাতুল্লাহ তাসনিম গতকালকে পরিবাগ ব্রিজের ওপরে তৃতীয় লিঙ্গের কিছু মানুষের পতিতাবৃত্তির ব্যাপারে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে যায়, সাথে করে আমাকেও নিয়ে যায়। আমি যাওয়ার পূর্বেই শাহবাগ থানা প্রশাসনকে বিষয়টি অবহিত করে যাই এবং তাদেরকেও আসতে বলি। মানে সাংবাদিকতা করবেন, সাংবাদিক যাবেন, তার সঙ্গে আপনি কেন গেলেন সেটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে যে পুলিশ কেন যাবে? সাংবাদিকতা আপনি করতে যাচ্ছেন, সাংবাদিকের যদি ওই ক্যাপাসিটি না থাকে যে একটা সম্প্রদায়ের সঙ্গে কথা বলবেন, সেখানে আপনাকে পুলিশ পাহারায় যেতে হবে, তাহলে সেটাকে কোন ধরনের সাংবাদিকতা আমরা বলি? এটা কি কোনো ক্রাইম সিনের ব্যাপারে তারা যাচ্ছেন, যে একটা বড় হত্যাকাণ্ড ঘটনার মানে জায়গা, সেখানে সাংবাদিকের জীবন অনিরাপদ, সুতরাং পুলিশ বাহিনী নিয়ে, সাজোয়া বাহিনী নিয়ে সেখানে যেতে হবে? ব্যাপারটা তো তা হওয়ার কথা নয়। তারপরে কি বলছেন, সেখানে যাওয়ার পরে সাংবাদিক বন্ধু তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে গেলে তারা আক্রমণাত্মক হয়ে আসে এবং সিন ক্রিয়েট করতে থাকে। হিজড়ারা কতটা বাজেভাবে সিন ক্রিয়েট করতে পারে সবাই জানেন। তিনি হিজড়া সম্বোধন করছেন, এটাও অসম্মানজনক শব্দ সম্বোধন করা। এই শব্দ সম্বোধন এবং তাদের উপরে অমানবিক আচরণের কারণেই কিন্তু তারা সমাজে এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে নিজেদের জীবিকার তাগিদে। তিনি বলছেন তারা পাল্টা ক্যামেরা অন করে বাজে কথাবার্তা বলে আমাদের ভিডিও করতে শুরু করে এবং আমার সাংবাদিক বন্ধুর গায়েও হাত তুলে তারা। এক পর্যায়ে পুলিশ সেখানে উপস্থিত হয় এবং তারা তাদের মতো করে বিষয়টি সুরাহা করে। পুরো বিষয়টি আগে থেকেই পুলিশ প্রশাসন জানে এবং তারাও সেখানে উপস্থিত ছিল, পুলিশ নাকি সেখানে উপস্থিত ছিল। অথচ এই সময়ের করা একটি মিথ্যা ভিডিও ছড়িয়ে আমার চরিত্র হননের হীন চেষ্টা করা হচ্ছে। আমি এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। হ্যাঁ, করা উচিত। যদি ব্যাপারটা মিথ্যা হয় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত এবং সম্মানহানির ব্যাপারে মামলা করা যেতেই পারে। আপনি মানে একটা মামলা করে দিতেই পারেন যে আমি ডাকসু নেতা হিসেবে আমার 1000 কোটি টাকার সম্মানহানি হয়েছে, এই 1000 কোটি টাকা যারা ফেসবুকে এটা নিয়ে ঘাটাঘাটি করছে তাদেরকে দিতে হবে। এখন ধরা যাক যে ফেসবুকে হয়তো মানে 1 লক্ষ মানুষ এটা নিয়ে শেয়ার দিয়েছে কিংবা এই ঘাটাঘাটি করেছে, তো এই 1000 কোটি টাকা এই 1 লক্ষ মানুষের মধ্যে ভাগাভাগি করে দিতে হবে। ভাগাভাগি করে তাদের বলতে হবে যে এত টাকা করে তোমার জরিমানা হয়েছে, তুমি দাও, যেহেতু সম্মানহানি ঘটানো হয়েছে। সে যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। মামলা করার অধিকার প্রত্যেকেরই রয়েছে, কিন্তু ঘটনাটা বাস্তব নাকি মিথ্যা সেটা একটা বড় প্রশ্ন। আমার কাছে এই ঘটনাটাকে মানে একটা অতি উত্তেজনাকর ভুল বোঝাবুঝি মনে হয়েছে। অনেকে মনে করবেন যারা মানে ডাকসু নেতাদের সমর্থক না, তারা মনে করবেন যে ডাকসু নেতার পক্ষে কথা বলছি। না, একেবারেই না, কারো পক্ষে বিপক্ষে কথা বলছি না। এই ভিডিওটা দেখে মনে হয়েছে যে তৃতীয় লিঙ্গের সদস্যরা মানে
যে কোনো কারণেই তো উত্তেজিত হয়, তাদের সঙ্গে ব্যাড বিহেভ করলে উত্তেজিত হয়, তাদের মন মতো কথা না বললে উত্তেজিত হয়, তাদের মানে কর্মকাণ্ডের গোপন তথ্য চাইলে তারা উত্তেজিত হতে পারে, তাদেরকে আন্ডার এস্টিমেট করলে তারা উত্তেজিত হতে পারে, অনেক কিছুই হতে পারে। কিন্তু যে অভিযোগ এবি জুবায়েরের বিরুদ্ধে করা হয়েছে, মানে ধনেপাতা বিষয়ক যে অভিযোগ করা হয়েছে, সেই অভিযোগের ভিত্তি আমি অন্তত দেখি না। কারণ এবি জুবায়ের ডাকসু নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তার রুচি এতটা নিচে নেমে যাবে আমি বিশ্বাস করতে চাই না। এটাকে প্রোপাগান্ডা হিসেবেই ভাবতে চাই। এবং আমার মনে হয় যে এবি জুবায়ের তো প্রচণ্ড সমালোচিত, সেই কারণেই তার বিরুদ্ধ পক্ষ এটাকে ট্রল করে একটু বেশি মজা পাচ্ছে যে এবার ঘুঘু তুমি ফাঁদে পড়েছ, ব্যাপারটা ওই রকমই। আমি জানি না, ভিন্ন কিছু হতে পারে। অনেকে আবার এটার সঙ্গে চাঁদাবাজির ঘটনা আছে কিনা, সেখানে ওই পরিবার ব্রিজকে কেন্দ্র করে চাঁদাবাজির ঘটনা হয়, ছিনতাইয়ের ঘটনা হয়, একটা বড় সিন্ডিকেট ওখানে কাজ করে, সেই সিন্ডিকেটের কাছ থেকে টাকা নেওয়া কিংবা চাঁদাবাজি কিংবা কোনো লেনদেনের ব্যাপার আছে কিনা, এরকম লেখালেখিও করছেন, যার কোনোটারই আমরা দালিলিক প্রমাণ এখন পর্যন্ত পাইনি। লেখা তো অনেক কিছুই যায়, ফেসবুকে মনের মাধুরী মিশিয়ে অনেক কিছুই লেখা যায়, কিন্তু সেটাকে সত্যে পরিণত করাটাই আসল ব্যাপার। দর্শক, আপনার মতামতের ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।